মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত মাওলিলং গ্রামটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এটি মূলত খাসি জনগোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং পরিবেশ সচেতনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মাওলিলং এর পরিচ্ছন্নতার ইতিহাস প্রায় 130 বছরের পুরনো। শোনা যায় অনেক আগে এখানে কলেরা মহামারীর প্রাদুর্ভাব ঘটেছিল, যার ফলে অনেক গ্রামবাসী মারা যান। এরপর থেকে গ্রামবাসীরা পরিবেশ পরিষ্কার রাখার উপর বিশেষ জোর দিতে শুরু করেন এবং একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলেন। 2003 সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন মাওলিলংকে এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। এরপর 2005 সালে এই খেতাব পায়, যার ফলে এটি পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এখানকার সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের পদবি মায়ের দিক থেকে আসে এবং ছোট মেয়ে সম্পত্তির উত্তরাধিকারী হয়। মাওলিলংয়ে প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। গ্রামবাসীরা বাঁশের তৈরি ডাস্টবিনে ময়লা ফেলেন এবং সেই আবর্জনা থেকে জৈব সার তৈরি করে বাগানে ব্যবহার করেন। এই গ্রামটিকে ঈশ্বরের নিজস্ব বাগান বা গডস ওন গার্ডেন বলা হয়। এখানকার জীবন্ত মূলের সেতু বা লিভিং রুট ব্রিজ, আকাশচুম্বী গাছ এবং বাংলাদেশের সমভূমি দেখার সুযোগ পর্যটকদের মুগ্ধ করে। সুশৃঙ্খল জীবনযাপন এবং পরিচ্ছন্নতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই গ্রামের প্রশংসা করেছেন এবং ক্লিন ইন্ডিয়া প্রোগ্রামের জন্য একে আদর্শ হিসাবে তুলে ধরেছেন। তো চলুন শুরু করা যাক তাহলে আজকের এই পর্ব। আর আগের পর্বগুলি দেখে নেওয়ার জন্য উপরের আই বাটনে লিঙ্ক দেওয়া রইল এবং দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন বাচ্চারা সবাই সকাল সকাল স্কুল যায় রে, ও স্কুল, দেখো বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি উমক্রেম ওয়াটারফলস। এখানে নৌকোগুলো কিন্তু পরপর। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের শিলং চেরাপুঞ্জি ট্যুরের 4th ডে। আমরা আজকে চেরাপুঞ্জি লিভ করব, আর চেরাপুঞ্জি থেকে আমরা যাব হচ্ছে আজকে টুয়ার্ডস মাওলিলং হয়ে ডাউকি। আর অন দ্য ওয়েতে আমরা আরও কিছু সাইট সিন করতে করতে যাব। তো ঘড়ি কাটা এখন বাজে প্রায় 7:30। আমরা বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জি থেকে ডাউকির উদ্দেশ্যে। আর কোন কোন স্পট দেখছি, প্রত্যেকটা স্পটের ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো অন দ্য ওয়েতে। তো দেখতে থাকুন, ঘুরতে ভালোবাসি। কি সুন্দর পাইন ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে আমাদের সামনের দিকে, অদ্ভুত লাগছে। দেখুন এই জায়গাটা দেখে অনেকখানি আমার সেই লামাহাটার জায়গার মধ্যে মনে পড়ে যাচ্ছে। লামাহাটায় ঠিক এই ধরনের পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাই টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে। তো বন্ধুরা, আমরা চলেছি এই রাস্তা ধরে। রাস্তার কন্ডিশনটা জাস্ট দেখুন। আসলে এখানে হচ্ছে রাস্তাটাকে 4 লেন করার চেষ্টা করা হচ্ছে, আর 4 লেন করানোর জন্য চারিদিকে পাথর এই বুলডোজার দিয়ে কাটানো হচ্ছে, যার ফলে রাস্তার কন্ডিশন এরকম। তো ভবিষ্যতে হয়তো রাস্তা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা চলবে মোটামুটি, এখনও অনেক দিন চলবে এই রাস্তা পুরো ঠিক হওয়ার জন্য। আর তার সঙ্গে চলেছে তুমুল বৃষ্টি। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত কিন্তু এক নাগাড়ে এরকম বৃষ্টি হয়ে চলেছে, চারিদিকে মেঘাচ্ছন্ন পুরো। আর তার সঙ্গে চলছে তুমুল বৃষ্টি, আর তার সঙ্গে এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এই অবস্থায় আমরা এগিয়ে চলেছি ডাউকির দিকে ভায়া মাওলিলং। আর এই রাস্তায় কাজ চলছে বলে এখানে কিন্তু রেস্ট্রিকশন হচ্ছে। এখন সকাল 10টার পরে কিন্তু আর গাড়ি ডাউকির উদ্দেশ্যে যেতে দেবে না। তা আপনারা চেষ্টা করবেন, যারা ডাউকি যাবেন চেরাপুঞ্জি থেকে সাধারণত, তারা কিন্তু 10টার মধ্যে এই সব এরিয়া ক্রস করে যাওয়ার চেষ্টা করবেন। কারণ 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই রাস্তা কিন্তু পুরোপুরি বন্ধ থাকছে, ততদিন না কাজ পুরোপুরি কমপ্লিট হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে রাঙ্গাইন, আমাদের উচ্চারণে রাঙ্গাইন, ওনাদের উচ্চারণে আলাদা হবে। তো এই রাঙ্গাইন ক্যানিয়ন ভিউ পয়েন্ট, এখান থেকেই কিন্তু রাস্তার কন্ডিশন এরকম ওয়ান ওয়ে। দেখুন মাঝখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ওদিকে গাড়ি ক্রস হচ্ছে, ওদিকে গাড়ি ক্রস হলে তারপরে এদিকে রাস্তা আবার ক্লিয়ার হবে। এইভাবেই কিন্তু ওয়ান ওয়ে হয়ে এখানে গাড়ি পাস করানো হয়। আমরা বাঁদিকে চলে এলাম মাওলিলংয়ের দিকে। এখানকার ভিউগুলো দেখুন, চারিদিক মেঘাচ্ছন্ন আকাশ, তার সঙ্গে আঁকা বাঁকা পথ ধরে আমরা গিয়ে চলেছি
পাশেই সুন্দর একটি জলের ধারা দেখা গেল। তো বন্ধুরা, আমরা এসেছি রিওয়াইতে লিভিং রুট ব্রিজ দেখতে। এটা সিঙ্গেল ডেকার ব্রিজ। আর এখানে ঢোকার আগে প্রথমে নিল হচ্ছে গাড়ি পার্কিং, দুটো গাড়ি, পার গাড়ি হচ্ছে 30 টাকা করে। তো রিসিপ্ট দিয়ে দিয়েছে আর আমরা রিসিপ্ট নিয়ে এবার ভিতরে দিকে ঢুকবো। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি রিওয়াইয়ের লিভিং রুট ব্রিজ দেখতে, সিঙ্গেল ডেকার যেটা। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পার্কিংয়ে। তো চারিদিকে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং জায়গা। এখান থেকে কিছুটা নিচে নামতে হবে। নিচে নেমে আমরা ধীরে ধীরে চলে যাব সেই লিভিং রুট ব্রিজ দেখতে। তার আগে আমাদের সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। এবং যারা নিচে নামতে একটু অসুবিধা হবে তাদের জন্য লাঠি ভাড়া পাওয়া যায়, আপনারা লাঠিও নিয়ে যেতে পারেন। তো চলুন আমরা সেদিকে এগিয়ে যাই। এখানকার ডাস্টবিন করে দেখুন কি সুন্দর, পুরো কঞ্চি দিয়ে একদম বাঁশের সাজানো, কি সুন্দর। এই পার্কিংয়ের আশেপাশে এই ছোটোখাটো কিছু হ্যান্ডিক্রাফটসের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিসপত্র আপনার আত্মীয় স্বজনের জন্য বা বাড়ির লোকের জন্য বা বন্ধুবান্ধবের জন্য কিনে নিতে পারেন। তো বন্ধুরা, এইখানে যে লাঠি রাখা আছে, এই লাঠি আপনারা নিয়ে যেতে পারেন এই সামনের কিছুটা পথ উঠে লিভিং রোড ব্রিজে। আপনারা এই পথ দিয়ে আপনারা যেতে পারেন। আর যাওয়ার পথে মাঝে মধ্যে কিন্তু এরকম বসার জায়গা করে রাখা হয়েছে। আর এই হচ্ছে রাস্তা। আর এখন বর্ষাকাল, প্রচুর ভেজা কাদা কাদা ভাব আছে কিন্তু। আর আশেপাশে এরকম টুকটাক খাবারের দোকান, ফ্রুটস, জুস এসবের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর নিচে কিন্তু জলের আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর বর্ষার সময় প্রচণ্ড জলের আওয়াজ। সকাল থেকে তুমুল বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট রাত থেকে তুমুল বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা এখন একটু ধরেছে, কিন্তু জলের স্রোত, তার আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে কত জল আছে এই মুহূর্তে এই লিভিং রুট ব্রিজে। আর এইখানে আছে টিকিট কাউন্টার, টিকিট কেটে নিতে হবে। পার হেড কিতনা? 40 টাকা পার পার্সন। তো বন্ধুরা, আমরা এই সিঁড়ি বেয়ে এসে পৌঁছালাম। এই হচ্ছে সেই জীবন্ত রুট ব্রিজ। আর এই হচ্ছে সেই বিখ্যাত ফিকাস ইলাস্টিকা গাছ, যার মূলগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে এই ব্রিজ তৈরি করা হয়েছে। মানে এটা হচ্ছে, এটা ন্যাচারাল না, এটা কিন্তু আর্টিফিশিয়াল ব্রিজ। এগুলোকে বাঁধিয়ে বাঁধিয়ে ব্রিজটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন ব্রিজটা কীভাবে এই রুটগুলো একে অপরের সঙ্গে পেঁচিয়ে আছে। আর এই ব্রিজের উপর দিয়ে আমি এখন হেঁটে চলেছি। আমার আওয়াজ কতখানি যাচ্ছে জানি না, কিন্তু বেশ জলের স্রোতের আওয়াজ কিন্তু বেশ। ছোট্ট ব্রিজ, খুব একটা বেশি না, এই 30 ফুট মতো হবে লেন্থ। এই হচ্ছে সেই লিভিং রুট ব্রিজ। আর বর্ষাকাল বলে এখন কিন্তু জলের স্রোত প্রচণ্ডই বেশি। আর এই জলের স্রোত প্রচণ্ড বেশি হওয়ার জন্য এখন কিন্তু বেশি নিচে নামতে দিচ্ছে না। আর যখন জল কিন্তু কম থাকে তখন কিন্তু জলের মধ্যে অনেকখানি নামা যায়। আপনারা চাইলে আমার সামনে এই দিকটাতে যখন বর্ষাকাল থাকে না, জল কম থাকে, তখন কিন্তু যখন এখানে ব্যারিকেড করে দেওয়া আছে, বাঁশ দেওয়া আছে, এখানে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামা যায়। নিচের দিকে নেমে অনেকখানি গেলে কিন্তু ওই ভিউটা আরও সুন্দর লাগে। তো যারা আপনার শীতকালের দিকে বা একটু বর্ষার আগে আসবেন, তখন কিন্তু নিচে নেমে আরও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই মুহূর্তে জলের স্রোত দেখুন, কি পরিমাণ জলের স্রোত। আর এই উপরের দিকে উঠে আসলে এখানে দেখুন অ্যারো চিহ্ন দিয়ে একটা জায়গা লেখা আছে, যেখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে নাওয়েট ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি দেখতে পারবেন বাংলাদেশ বর্ডার, খাসমড রিভার, আর আপনার নিজের ভয়েসের ইকো শুনতে পারবেন, ওয়াটারফলস, আর তার সঙ্গে সানসেট। যদিও এখন আমরা সকালবেলায় একটু সানসেট দেখা সম্ভব না। তো এই পথে এই সিঁড়ি বেয়ে আপনাকে কিন্তু কিছুটা পথ উপরে উঠতে হবে। আর এখান থেকে এই হচ্ছে জাস্ট এই লিভিং রুট ব্রিজের ভিউটা। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানে আপনারা ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবেন।
এই ট্যাক্সি করে আপনারা 200 টাকার বিনিময়ে আপনারা এই পথে চলে যেতে পারবেন ভিউ পয়েন্টের দিকে। তো আপনারা যারা গাড়িতে যেতে চান তারা গাড়িতে যেতে পারেন, আর নাহলে কিন্তু হেঁটেও মিনিট 15-20-র মধ্যে কিন্তু আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, ওই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে এসেছি। উঠে এসেই আপনাদের দেখিয়েছি একটি ছোট্ট মারুতি স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনারা বিভিন্ন ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখতে পারেন। পার গাড়ি নেবে 200 টাকা আপ এবং ডাউন আরও 200 টাকা। তো আপনারা চাইলে হেঁটেও কিছুটা পথ প্রদক্ষিণ করে দেখতে পারেন। আর সেখানে আপনারা দেখে নেবেন হচ্ছে এই যে রিওয়াই যে ভিলেজটা আছে, এই ভিলেজের ভিতর দিয়ে একটু হেঁটে হেঁটে চারপাশটা দেখলে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। দেখুন বাচ্চারা সবাই সকাল সকাল স্কুল যায় রে, ও স্কুল, দেখো বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। ওই দিক থেকে যাও, টাটা। এরা সব স্কুলে যাচ্ছে, ওই দিক থেকে দেখো আরেকটা গ্রুপের বাচ্চারা স্কুল থেকে ফিরছে, হয়তো বা এদিকে স্কুলে যাচ্ছে। আর এই হচ্ছে পুরো গ্রামটার ভিউ, বেশ ভালো লাগবে। কিন্তু সামনে একটি ছোট্ট চার্চও আছে, সেই চার্চও আপনারা যেতে পারেন ঘুরে টুরে দেখার জন্য। এই দেখো বাচ্চারা সব স্কুলে যাচ্ছে। এই গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে এরকম সুন্দর পাতাবাহার গাছ দেখা যাবে, আর তার সঙ্গে এই হচ্ছে পুরো গ্রামটা। রিওয়াই ভিলেজ থেকে আমরা এসে পৌঁছেছি নং সফান ভিলেজ। এই সামনের পথ দিয়ে আমরা এসে এই গলির মধ্যেই দেখুন লেখা আছে টু ভিউ পয়েন্ট। এই পথে আমরা চলে যাব হচ্ছে ভিউ পয়েন্টের দিকে। আর এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু এরকম অ্যারো দেওয়া আছে। এই অ্যারো পথ অনুসরণ করতে করতে আমরা পৌঁছে গেছি এন্ট্রি পয়েন্ট, যেখানে 40 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে আবার। তো বন্ধুরা, এই হচ্ছে ভিউ পয়েন্ট। এখান দিয়ে এই বাঁশের সাঁকো করে যেতে হবে ভিউ পয়েন্টের দিকে। এটা কিন্তু আমরা যে টিকিট কাউন্টারটা ঢুকলাম, ইনার যে এখানকার এই বাড়ির যে ওনার, তিনি নিজে কিন্তু এই ভিউ পয়েন্টটা বানিয়েছেন এই সুন্দর কাঠের পাটাতন দিয়ে। ঠিক এরকম ভিউ পয়েন্ট আমরা মাওলিলং ভিলেজেও কিন্তু পাবো। আর এই ভিউ পয়েন্ট থেকে চারিদিকের ভিউটা দেখুন। বর্ষাকাল, চারিদিক দিয়ে পাহাড়ের আশপাশ থেকে ফাঁক ফুকর থেকে কিন্তু প্রচুর জলধারা নেমে আসছে দেখুন। আর নিচে আছে একটি সুন্দর নদী। অভূতপূর্ব লাগছে কিন্তু জায়গাটা দেখুন। আর পাহাড়ের গা বেয়ে কিন্তু পুরো মেঘ ছুটে বেড়াচ্ছে ক্রমাগত। আর এখান থেকে আপনি দেখতে পারবেন ওই দূরে সুন্দর সুন্দর সিলেটের ভিউ। তো এখানে একটি ছোট্ট চার্চ আছে, এটা হচ্ছে এখানকার চার্চ। আপনি এখান থেকে 10 টাকার বিনিময়ে এই ওয়াকিং স্টিক রেন্ট নিতে পারেন। আবার ফেরার পথে এই স্টিক এখানে জমা করতে পারেন। আর যদি কিছু আপনি ডোনেট করতে চান, এখানে ডোনেট বক্স আছে, আপনি সেখানে ডোনেট করে নিতে পারেন। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাওলিলং গ্রামে। তো আমি মাওলিলং গ্রামের ঠিক এন্ট্রিতে দাঁড়িয়ে আছি। গডস ওন গার্ডেন যাকে বলা হয় এই মাওলিলং ভিলেজকে, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। তো আপনারা যখন ঢুকবেন, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢুকতে হবে। পার পারসন? No, it's not per person, per car. পার কার। আচ্ছা, এখানে পার কার নেবে হচ্ছে 200 টাকা, নিয়ে এখানে ঢুকতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি এশিয়ার সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে ক্লিনেস্ট ভিলেজ মাওলিলং গ্রামে। মাওলিলং গ্রামের পার্কিংয়ে আমি এখন দাঁড়িয়ে আছি। আর পার্কিংয়ের কিছু আগে এখানে 100 টাকা পার গাড়ি, ছোট গাড়ি হলে 100 টাকা পার গাড়ি আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। এন্ট্রি ফি প্লাস পার্কিং। তো আমরা এখানে এসেছি, এখানে এসে আমরা একটু খাওয়া দাওয়া আগে প্রথমে সেরে নেব। এখানে সামনে টয়লেট আছে, আর এখানে কিছু ছোটোখাটো দোকানপাট আছে জামা কাপড় পোশাকের।
আর এদিকে স্ন্যাক্স টিফিনসের দোকানও আছে। তো চলুন আমরা আগে যাবো আজ লাঞ্চ রাখতে, ওই লাঞ্চ করে নেবো ওখানে। আর নিচেও কিন্তু অনেক বিভিন্ন ধরনের দোকানপাট এখানে আছে। এই সামনের রাস্তা দিয়ে এসে আমরা চলে এসেছি সাঙ্গিয়ার ফুড কর্নারে। এখানে আমরা আজকের জন্য লাঞ্চটা সেরে নিই। তো দেখি কী কী খাবার দাবার পাওয়া যায়। তো বন্ধুরা আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া শুরু করেছি, মানে অর্ডার দিয়েছি, ওয়েট করছি। আমরা ভাগ করে নিয়েছি, কেউ চিকেন থালি, কেউ অমলেট থালি, এইভাবে নেওয়া হয়েছে। এখন কোনটার কি কোয়ালিটি দেখে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের এখানকার মেনু কার্ড। মেনু কার্ডে থালি, ফিশ থালি 200, এগ কারি থালি 200, অমলেট থালি 170, পনির থালি 200, চিকেন থালি 200, এছাড়াও আরও একটু আছে। আর যদি আপনারা ভেজ থালি খেতে চান, রুটি থালি 100, ভেজ থালি 150, ভেজ উইথ রুটি 150, আর আলা কাটায় কিছু এইসব আইটেম আছে। তো বন্ধুরা আমাদের লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চে আছে হচ্ছে স্যালাড, লেবু, শসা, পেঁয়াজ, আলু ভাজা, এখানে একটা সবজি, এটা আছে ডাল, এখানে আছে চাটনি, রাইস, আর আছে হচ্ছে বাটি সাইজের একটা পাঁপড়, আর এখানে দিয়েছে চিকেন। তো ভাত ডাল দিয়ে মেখে নিয়েছি, কীরকম লাগে। আর খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই আছে। ঠিক আছে, ঠিকঠাক আছে। গরম গরম খাবার। চিকেনটা কিরকম? এই চিকেনটা কিরকম? সেদ্ধ হয়েছে কিনা বলো? ভালো, হ্যাঁ ভালো, ভালো। তাহলে চিকেন খাবো। ঠিক আছে, চিকেন ভালো বলছে। যাই হোক, খেয়ে নিই। এই হোটেলটা আমরা লাঞ্চ করে নিলাম, আর তার ঠিক উল্টো দিকে এখানে আছে এই মাওলিলং ভিলেজের এন্ট্রি পয়েন্ট। তো চলুন আমরা এই পথ দিয়ে এবার এগোবো। সামনে আছে ছোট্ট একটি বাঁশের সাঁকো, সেই সাঁকো ক্রস করে আমাদের যেতে হবে। এই যে হচ্ছে সেই বাঁশের সাঁকো, আর এই সাঁকোগুলো কিন্তু হয়েছে বাঁধা হয়েছে, এইগুলো কিন্তু সব বেতের দড়ি। এই পথ দিয়ে আমরা এবার যাবো। ছোট্ট একটি নালা ক্রস করে, এই সাঁকো ক্রস করে আমরা যাব হচ্ছে মাওলিলং ভিলেজের ভিতরের দিকে। তো এই হচ্ছে মাওলিলং ভিলেজের রাস্তাঘাট। পরিষ্কার পরিচ্ছন্ন, যেরকম আজ থেকে অনেক দিন আগে ছিল সেরকম কিন্তু নেই এই মুহূর্তে। গ্রামটা পুরো গোছানো, এটাই হচ্ছে মেন এই গ্রামের বৈশিষ্ট্য। পুরো প্ল্যান্ড একটা গ্রাম, আর গ্রামের ভিতরে প্রত্যেকটা বাড়ি কিন্তু এক একটা হোমস্টে। তো চলুন, আর গ্রামের ভিতরে ছোটোখাটো দোকানপাটও আছে এদিকে। আর সামনে আছে এই বাঁশের সাঁকো দিয়ে উপরে ওঠা ট্রি হাউসে। আপনারা চাইলে এখানে কিন্তু উঠতে পারেন। এখানে 20 টাকার টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে এই ট্রি হাউসের ওপরে। তো এখান থেকে উঠতে হবে, এটা যেহেতু প্রাইভেট প্রপার্টি, এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার হেড। এই বে আমি উঠবো হচ্ছে একদম ওপরে। তো বন্ধুরা 20 টাকা দিয়ে আমি এবার এই ব্যাম্বু ট্রির উপরে উঠবো। চলুন কেমন লাগে দেখি উঠতে। হেভি ওয়েট পারছি কিন্তু আমি, না জানি ভেঙে পড়ে আমার এই হেভি ওয়েটে। মরমর মরমর করছে। এই যে দেখুন, চলুন উপরে উঠে গেছি। আর এখান থেকে দেখুন পিছেরটা কেমন লাগছে। আর এই হচ্ছে ভিউ। তো আমরা একদম প্রায় উপরে চলে এসেছি। এই উপরে আছে যেখানে রেস্টিং জায়গা, তো সেদিকে আমরা উপরে চলে এসেছি প্রায়। মাথা নিচু করে একটু, এই যে তো একদম উপরে চলে এসেছি। তো বন্ধুরা একদম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যাম্বু ট্রির একদম উপরে। আর উপর থেকে চারিদিকের ভিউটা দেখুন। সামনে একটা ছোটো খেলার মাঠ, বাচ্চারা খেলাধুলা করছে, আর তার সঙ্গে এই যে নিচের ভিউটা দেখুন। তো অনেকেই উঠছে এবার এখানে।
ভিউটা মারাত্মক কিন্তু এখান থেকে সামনে পুরো প্লেন ল্যান্ড দেখা যাচ্ছে, যদিও একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, খালি চোখে বেশ ভালো বোঝা যাচ্ছে। ক্যামেরায় কতখানি ধরা যাবে সেটা বলতে পারছি না, তো দেখাচ্ছি আপনাদের। দেখুন এখান থেকে ভিউটা জাস্ট অপূর্ব লাগছে, সামনে পুরো প্লেন ল্যান্ড। আপনারা যারা এখানে আসবেন, এখানে রেস্টিং পয়েন্ট আছে, আপনারা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখানকার ভিউ দেখে তারপরে এই ব্যাম্বু ট্রি থেকে নিচের দিকে নেমে যেতে পারেন, বেশ ভালো লাগবে, আলাদা অনুভূতি পাবেন কিন্তু এখানে আসলে। এখানে দেখুন বাচ্চারা খেলাধুলা করছে, আর পাশে আছে একটি ছোট্ট চার্চ, এই গ্রামের একমাত্র চার্চ হচ্ছে এটা। আর চলুন, লোক এসে গেছে প্রচুর, আমি এবার নেমে যাই, আর নামার সময় একটু সাবধানে নামতে হবে। তার কারণ হচ্ছে এখন যেহেতু জল নেই, যদি জল ভেজা থাকে তখন কিন্তু এই যে নিচে বাধাগুলো আছে এইসব জায়গাতে এরমভাবে নামবেন, এরমভাবে পা দিয়ে সাপোর্ট দিয়ে নামলে সুবিধা হবে। এই হোমস্টের নম্বর আপনারা দেখে নেন, আর এই হচ্ছে তার রুম। এখানে প্রত্যেকটি বাড়ির মধ্যেই কিন্তু একটি করে হোমস্টে আছে, আপনারা চাইলে এখানে এই ক্লিনেস্ট ভিলেজে একবেলা বা একটা দিন কাটাতেই পারেন। ক্রোমাটিন হোমস্টে, লাজং হোমস্টে মাওলিলং, ফোন নম্বর দেওয়া আছে। আর এদেরই প্রপার্টি হচ্ছে এই বাঁশের শাঁখাও করে উপরে যাওয়ার হচ্ছে ট্রি হাউসের দিকে। দেখুন রাস্তাঘাট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা সেরকম নেই বললেই চলে। তো মাঝে মধ্যে কিছু দু একটা নোংরা দেখা যাচ্ছে, তো সেইগুলো থাকলে অনেক সময় কিন্তু এখানকার লোকাল লোকেরা এসে এগুলোকে পরিষ্কার করে দেয়। আর আশেপাশে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা বাড়িঘর ধরে কিন্তু এক একটা হোমস্টে, মানে এটাই হচ্ছে এখানকার লোকেদের মূল ব্যবসা বা আর্নিং সোর্স। প্রত্যেকটা বাড়ি হোমস্টে হিসেবে ব্যবহৃত হয়। গ্রামের পথে চলতে চলতে আপনি এরকম সুন্দর বসার জায়গা পাবেন, সেখানে আপনারা কিন্তু বসে নিতে পারেন পথ চলতে চলতে। বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি মাওলিলং ভিলেজ থেকে টুয়ার্ডস বোরহিল ওয়াটারফলসের দিকে। আমাদের আলটিমেট ডেস্টিনেশন আছে ডাউকিতে আমাদের আজকে নাইট স্টে আছে। তার আগে আমরা দেখব বোরহিল ওয়াটারফলস। আর এই বোরহিলস ওয়াটারফলস যাওয়ার আগে আমরা একদম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের যে তার কাটার বেড়া, তার পাশ দিয়ে আমরা কিন্তু যাব এই বোরহিল ওয়াটারফলস, এবং তারপরে একদম ডাউকির উদ্দেশ্যে। তার আগে এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার সৌন্দর্যটা দেখুন, চারিদিকে সবুজের মধ্যে আমরা যাচ্ছি, হচ্ছে পুরো মনে হচ্ছে পুরো বনের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে। সোজা প্রথমে বোরহিল ফলস, চারিদিকে দেখুন শুধু সুপারি বাগান, এত সুপারি বাগান। এই আমাদের মেঘালয়ের এই ইস্ট লোয়ার খাসি হিলসে কিন্তু প্রচুর পরিমাণ সুপারি চাষ হয়। আর এখানকার আদিবাসীদের যারা আছে তাদের কিন্তু মানে পান সুপারি একটি প্রধান নেশার দ্রব্য, তার জন্য এখানে প্রচুর পরিমাণ সুপারি উৎপাদিত হয়। তো বন্ধুরা, আমরা এখন সামনে যে দেখতে পাচ্ছি কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়া সীমানা নির্ধারণ করেছে ভারত এবং বাংলাদেশের। এই পাশটা ইন্ডিয়ার হলে আপনারা নিশ্চয়ই পাটটা সঙ্গে সঙ্গে ভাববেন যে বাংলাদেশ, তা কিন্তু না, কিছুটা আছে কিন্তু নোম্যান্স ল্যান্ড। আবার কিছুটা দূরে গিয়ে আরেকটা কাঁটাতারের বেড়া আছে, যেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। দেখুন সামনে পুরো যে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া দীর্ঘ, এই পুরোটাই হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। তো বন্ধুরা দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার থেকে বাংলাদেশের সীমানা আজ জাস্ট কিছু মিটার মতো। হ্যাঁ, ওপারটাই হচ্ছে বাংলাদেশ, আর আমি আছি একদম ইন্ডিয়ার এই কাঁটাতারের ঠিক এপারে। আমার আর বাংলাদেশের মাঝখানে শুধু এই কাঁটাতারের পার্থক্য। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তের একদম আমাদের তরফে। আমরা ইন্ডিয়ার মাটিতে পা দিয়ে আছি। এটা বিশেষ করে হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার, এটা মেঘালয়ের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত। আমরা ডাউকির প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তর কাঁটাতারের বেড়া। আর এখানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যখন সীমানা নির্ধারণ হয়েছিল তখন
দেখা গেছে যে কিছু লোকের জায়গা জমি বর্ডার যখন নির্ধারণ হয় কিছুটা পোর্শন ভারতের মধ্যে পড়েছে, আবার কিছুটা পোর্শন পড়েছে ওপারে। তো এখানকার লোকের যারা বসবাস করে লোকাল লোক একদম, যাদের ক্ষেত্রে এরকম হয়েছে যে ধরুন চাষযোগ্য জমি ভারতের মধ্যে পড়েছে, বাসযোগ্য জমি যেটা সেটা হচ্ছে বাংলাদেশে পড়েছে। তো তাদেরকে কিন্তু বিএসএফ অ্যালাউ করে, তাদের সেক্ষেত্রে করতে হয় চাষবাস করার জন্য ওদের যে সচিত্র পরিচয়পত্র আছে, সে আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক যেগুলো, সেইগুলোকে কিন্তু হয় এদিকে জমা দিয়ে যাও, বা ওদিকে যারা থাকে যাদের ধরুন চাষযোগ্য জমি এদিকে পড়েছে তাদের ওদিককার যে আইডেন্টিটি প্রুফ কার্ড আছে সেইগুলো ওদের যে বাংলাদেশ রাইফেলস আছে সেখানে জমা দিয়ে সেগুলো কিন্তু মানে এদিক ওদিক লোক যাতায়াত করতে পারে, এবং কাজকর্ম শেষে বেলা শেষে কিন্তু যে যার নিজের ঘরে আবার ফিরে যেতে হবে, এটাই কিন্তু কন্ডিশন। এবং সেটা এখানে নির্দিষ্টভাবে হয়ে থাকে, আর এটা কোনো সমস্যার সৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এটা পুরোপুরি কিন্তু ভারত বাংলাদেশ সরকারের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। দেখুন যতদূর চোখ যাচ্ছে ততদূর ভারত বাংলাদেশ সীমান্তের এই কাঁটাতারের বেড়া, আর দূরে ওই আবছা পাহাড় দেখা যাচ্ছে। মানে আমরা আছি একদম খাসি হিলসের একদম গ্রাউন্ড জিরো লেভেলে। এখানে থেকে একদম এদিকে প্লেন সমভূমি শুরু হয়ে গেল পুরোটাই বাংলাদেশের মধ্যে, আর এদিকে যে পাহাড় শুরু হচ্ছে সেটাই তৈরি করে দিয়েছে ভারতের এই মেঘালয়ের ইস্ট গারো খাসি হিলস। প্রসঙ্গত বলে রাখি, এই যে মেঘালয়ের 3টে হিলস আছে, গারো হিলস, খাসি হিলস আর জয়ন্তিয়া হিলস। তো আমরা এখন এই মুহূর্তে আছি খাসি হিলস, আর জয়ন্তিয়া হিলস হচ্ছে এই মেঘালয়ের একদম পশ্চিম প্রান্তে, আর পূর্ব প্রান্তে হচ্ছে গারো হিলস। তো গারো হিলস, খাসি হিলস আর জয়ন্তিয়া হিলস, এই 3টে হিলস এবং তাদের মধ্যে যে 3টে উপজাতি আছে তাদেরকে বলা হয় গারো, খাসি, জয়ন্তী। এই 3টে জনজাতি নিয়ে কিন্তু তৈরি হয়েছে এই মেঘালয়। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি এই পথে সবচেয়ে ভালো ওয়াটারফল, বোর হিলস ওয়াটারফল। জাস্ট জলের ফ্লোটা দেখুন, এখানে পুরো ভিজে যাচ্ছি জায়গাটায়। বন্ধুরা আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে সমতল ভূমি দেখা যাচ্ছে এটা বাংলাদেশ, আর আপনারা নিশ্চয়ই এর সঙ্গে কিছু বিশাল জলের স্রোতের আওয়াজ পাচ্ছেন। হ্যাঁ, আমার ঠিক সামনেই আমি দেখতে পাচ্ছি এইখানকার সবথেকে বড় ওয়াটারফলস, যার নাম কিনা হচ্ছে বোর হিলস ওয়াটারফলস। চলুন আপনাদের সামনে তার দৃশ্য। বোর হিল ওয়াটারফলসের রূপটা শুধু দেখুন, জলের স্রোত কি চলছে এখানে, আর জল পড়ছে এই উপর থেকে, আর চারিদিকে পুরো ধোয়া ধোয়া, জলের এত সুন্দর ধোয়া দেখুন। আর এই জলপ্রপাতের জল এখান দিয়ে বয়ে চলে যাচ্ছে ওই সমতল ভূমিতে, আর তার কিছুক্ষণ পরে তা প্রবেশ করেছে বাংলাদেশের মাটিতে। জাস্ট ওয়াটারফলসটা দেখুন, এত জলের ছিটা না পুরো ভিজিয়ে দিচ্ছে জায়গাটাকে। আর তার সঙ্গে এই হচ্ছে এইখানকার এই বড় হিলসের দৃশ্য আপনাদের সামনে। অভূতপূর্ব সুন্দর জায়গা এটা। আপনারা যারা যখন এই মাউলিলং থেকে ডাউকির দিকে আসবেন অবশ্যই কিন্তু এই ওয়াটারফলসটা দেখবেন। তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি উমক্রেম ওয়াটারফলস। এই বিশাল জলরাশি প্রায় 30 ফুট উঁচু থেকে পড়ছে, আর সেই জলরাশি এই পথে বাহিত হয়ে চলে গেছে বাংলাদেশের দিকে। দেখুন নিচে দেখা যাচ্ছে প্রচুর লোক ওখানে কিন্তু মাছ ধরছে। এই জলধারা ধীরে ধীরে চলে গেছে এই পাহাড় থেকে সমতলের দিকে, আর সমতলের জায়গায় পৌঁছানোর পরে সেখানকার লোকেরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরছেন।
গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি ডাউকি বোটিং সেন্টারের এন্ট্রি গেট। এই পিছনে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে গেট, এই গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে ডাউকি রিভারের বোটিং কাউন্টারের দিকে। তো চলুন, সন্ধে হতে চলেছে, আমরা যাব হচ্ছে ডাউকির বোটিং পয়েন্টে। তো আমরা এবার ধীরে ধীরে এই বোটিং পয়েন্টের দিকে যাব। তো বন্ধুরা, গতকাল ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক করে এইখান সিঁড়ি নামতে বড্ড অসুবিধা হচ্ছে, পায়ের অবস্থা কাফ মাসেল পুরো ক্র্যাম্প ধরে আছে। তো ধীরে ধীরে নিচের দিকে নামছি, আর নিচের দিকে নেমে বোটিং কাউন্টারে যাব। যদি সম্ভব হয় বোটিং করব, কারণ এখন বর্ষাকাল, নদীর জল কিন্তু পুরো ঘোলা, মানে আমাদের গঙ্গার জল যেরকম ঘোলা, এই জলও কিন্তু সেরকমই ঘোলা। তো চলুন দেখি যাই। এ হে बोटिंग काउंटर का रेट है 3 पीपल का 800 रुपये 45 मिनट्स। তো চলুন যদি সম্ভব হয় বোটিং করে নেব। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি ডাউকি রিভারের বোটিং সেন্টারে। এখানে নৌকোগুলো কিন্তু পরপর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে।